চুপ, একটা কথা বলবি না। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। হঠাৎ আমার সামনে এসে রিয়া বসলো। তুমি এখানে কি করো? তোমার তো ছোটখাটো চাকরি, এখানে সবাই বড় ধরনের চাকরি করে। আমিও একই ব্যাচের, সবাই আমাকে নিয়ে আসলো, তখন কি করব? ওই দেখেছো, নতুন গাড়ি ওটা আমার বর কিনে দিয়েছেন। তোমার সাথে থাকলে সাইকেলে ওঠানো সম্ভব হতো না। আমি আর তোমার বরের মতো চাকরি করি না, আমার যা সামর্থ্য তাই হতে পারছি। সেটাই তো, আমার আপু ভালো কাজ করেছে তোমার সাথে না বিয়ে দিয়ে। তাদের মতো ভালো এই এলাকায় নেই। তাই তোমার আব্বু ভাইয়ের মতো ভালো মানুষ এই এলাকায় নেই? থাকবে বা কি করে এলাকায়? তাদের মতো চোর নেই তো, লোকের জমি দখল করে নেয়। ছোট লোক, তুই আমার আব্বুর ভাইকে চোর বলছিস? তোর সাহস কি করে হলো? চিল্লাবে না, আমি তোমার বয়ফ্রেন্ড বা স্বামী নই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চোরকে চোর বলবো না তো কি বলবো? তোকে আমি ছাড়বো না। ভালো মানুষদের চোর বলিস? ছোট লোক। রিয়া কথাবার্তা ঠিক করে বলবে। আমি না হয় ছোট্ট একটা চাকরি করি, তুই কি করিস? স্বামীর টাকা উড়াইস, নিজের সফলতা অর্জন করে অন্যকে বলিস। এই রিয়া, চুপ করে থাক। তোর মতো বেঈমান আমাদের ব্যাচে নেই। লোভের জন্য 4 বছর সম্পর্ক ইতি টানছিলি। আরিয়া, তুই চুপ করে থাক। তোর সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলার? আমার অধিকার আছে তাই। আমার হবু স্বামীর অপমান করলে আমারও অপমান। সবার শেষে ডেকে নিব আমাদের স্কুলের সবচেয়ে সফলতা অর্জন করা দুইজন, হাবিবুর আর ফারিয়াকে এখানে আসার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ স্যার। আজ আমরা হাবিবুরকে নিয়ে গর্ব করি। হাবিবুর একজন ফরেন্সিক ডাক্তার, সিআইডি সদর দপ্তরের প্রধান। তার সহকারী আমাদের স্কুলের আরেকজন ছাত্রী, ফরেন্সিক ডাক্তার। রিয়া, আমি ডাক্তার হওয়ার কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া কিছু বলতে পারছে না। তুমি আগে বলোনি হাবিবুর স্যার তোমাদের সাথে পড়াশোনা করে, আমাদের হাসপাতালে মাঝে মাঝে ল্যাবে আসে। আমি কি জানতাম নাকি ও ডাক্তার? আজ তো একটা বেয়াদব ছিল। কি সব যাতা বলছো? হাবিবুর আমাদের হাসপাতালে ইন্টার্ন করছে, তার মতো ভালো কেউ ছিল না। আমার কোনো সমস্যা হলে তার কাছে থেকে পরামর্শ নিই। একদম তুমি ওর সুনাম করবে না, চুপ করে বসে থাকো। স্যার আমার হাতে পুরস্কার তুলে দিল। এরপর সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। কি রিয়া, তোমাকে ভাত আরো দিব? নির্লজ্জ মতো আমার কাছে আসছিস কেন? আহারে, কষ্ট হচ্ছে তাই না? আমার সফলতা তোমার জন্যই হয়েছে। তুমি যদি ছেঁকা না দিতে আমি কিছুই করতে পারতাম না। তোমার স্বামীর চেয়ে আমার বেতন এখন দ্বিগুণ। ওই যে উঠো, আমি আর এখানে এক সেকেন্ডও থাকবো না। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না, বিশেষ করে হাবিবুর স্যারের সাথে? তুমি যাবে না, আমি চলে যাব। রিয়া খাওয়ার টেবিল থেকে উঠে রেগে মেগে চলে গেল। তার বড় তার পিছু পিছু যাচ্ছে। এমন অপমান করছিস, যা খাওয়া বাদ রেখে চলে গেল। আমি তো কিছুই বলি না, সবে তো শুরু হয়েছে। আমি রিয়ার পরিবার থেকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। রিয়া আমার সাথে অভিনয় করেছে, আমিও দেখিয়ে দেব। এইসব বাদ দিয়ে সবাই খাইয়ে দে। খাওয়া দাওয়া সেরে সবাই ছবি তুললাম। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলো। রাতের ট্রেনে আমরা সবাই ঢাকা চলে এলাম, কেননা পরের দিন অফিস আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। এরপর ল্যাবে এসে গবেষণা শুরু করলাম। স্যার, ফারিয়া আসেনি? ফারিয়া তো ছুটিতে এসেছে, হয়তো 2 দিন পর চলে আসবে। ও, ফারিয়া বলল সকালে ঢাকা এসে পৌঁছেছে, তবে আসবে না, ছুটি শেষ করে আসবে। ও, আমাদের ল্যাবে নতুন যন্ত্রপাতি লাগবে, আপনি বাজেট পাস আর আমার কাছে দিবেন। আচ্ছা স্যার। চলো না আমরা দুইজন ফুচকা খেয়ে আসি। আমি পারবো না যেতে, তুমি পারলে নিজে গিয়ে খেয়ে আসো। তুমি আমার বাড়িতে কি করছো? আসলাম তোমাকে দেখতে, তুমি আমাকে না বলেই চলে এসছো। আমি তোমাকে মিস করছিলাম, চলো না। ফারিয়া আমার হাত ধরে টেনে বাড়ি থেকে বের করলো। আমি চুপচাপ হাঁটছি। ফারিয়া কথা বলেই যাচ্ছে। কথা কম বলো, আমার ভালো লাগছে না। সামনেই ফুচকার দোকান চলে এসেছে। আমরা দুজন এসে বসলাম। এরপর ফুচকা অর্ডার করলাম। আমি আর ফারিয়া ফুচকা খাচ্ছি, হঠাৎ ফারিয়া, আমাকে ফুচকা খাইয়ে দাও, না হলে আমি খাবো না। আমি তোমাকে খাইয়ে দিব? অসম্ভব ব্যাপার, তুমি ফুচকা না খেলে আমার কি? আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিব বাবু। আমি পারবো না। যা আমার কাছে জোর করো কেন? আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমাকে না খাইয়ে দিলে আমি চিৎকার করতে শুরু করব। করো চিৎকার, তাতে আমার কি? ফারিয়া চিৎকার করে বলছে, আমাকে এইভাবে নিয়ে এসে আমার সর্বনাশ করছো।
আমি এখন কোথায় যাব? চারিদিকে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে ফারিয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি। তোমাকে ভয় না দেখালে আমাকে খাইয়ে দিতে নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, আমার বাড়িতে যেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে হাঁটতে শুরু করলাম। হাত সরিয়ে নিয়ে যাচ্ছ কেন? আমি তোমার হাত ধরে হাঁটবো? তোমার লজ্জা করে না পরপুরুষের হাত ধরে হাঁটতে চাইছো? আমি হাঁটতে শুরু করলাম, হঠাৎ ফারিয়া লাফ মেরে আমার পিঠে উঠে বসলো। হাত ধরতে দিবে না? এখন আমাকে পিঠে করে বাড়িতে নিয়ে চলো। নামও বলছি, হাতির বাচ্চা। কে আমি তুলতে পারি বলো? আমার কষ্ট হচ্ছে। আমি নামবো না। আমি কষ্ট করে হাঁটতে হাঁটতে বাড়িতে ফারিয়াকে নিয়ে চলে এলাম। ফারিয়া বাড়িতে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বসলাম। এইভাবে আর কতদিন? তুই বিয়ে করবি কবে? আমি বিয়ে করব না, তোমরা যত চেষ্টাই করো না কেন, আমি বিয়ে করব না। ফারিয়াকে যতই আমার পিছু লাগিয়ে দাও না কেন, এটা ভালো হয়নি। তোর আব্বুর সামনে বলতে পারবি তো তুই বিয়ে করবি না? আমার এখন ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দাও। আম্মু চলে গেল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম কারোর ঠোঁটের স্পর্শে। আমি চোখ খুলে দেখি ফারিয়া আমার। রেগে মেগে ফারিয়াকে আমি একটা থাপ্পড় মেরে দিলাম। আমাকে মারলে কেন? দিন দিন আব্বু আম্মুর জন্য তোমার সাহস বেড়েই চলেছে। কোন সাহসে আমাকে লিপ কিস করো? আমি আমার হবু বরকে কিস করছি, তুমি এত চিৎকার করছো কেন? আমি তোর হবু বর, আমি কি বলছি তোমাকে বিয়ে করব? তুমি একদম আমার কাছে আসবে না। এখন আমার রুম থেকে চলে যাও, না হলে আমি কিন্তু আরো রেগে যাব। ঠিক আছে, চলো যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে শুরু করলাম। হঠাৎ এসিপির ফোন আসলো। বলুন, কি সংবাদ? স্যার, আপনাকে দয়া করে একটা জায়গায় আসতে হবে। এখানে দুজন খুন হয়েছে। ঠিক আছে, আপনি লোকেশন পাঠিয়ে দিন, আমি চলে আসছি। ওকে স্যার। আমি নাস্তা শেষ করে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলাম। আমি তথ্য সংরক্ষণ করতে শুরু করলাম। রাকিব ভাই, আপনি এক তথ্য সংগ্রহ করেন। এরপর আমি ল্যাবে এসে ভিকটিমদের পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। স্যার, আপনি কিছু জানতে পারছেন কিভাবে এরা দুজন মারা গেল? এখনো বুঝতে পারছি না, ল্যাবের যন্ত্রপাতিতে ধরা পড়ছে না। আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনি পরীক্ষার নমুনা দিয়ে দেন, আমি আধুনিক ল্যাব থেকে পরীক্ষা করে নিয়ে আসছি। ওকে, এই যন্ত্রটি আগামীকালের মধ্যে চলে আসবে, কিন্তু এতে অনেক দেরি হয়ে যাবে। আমি নমুনা দিয়ে দিলাম। স্যার, আপনি কিছু জানতে পেরেছেন? কিছুটা জানতে পেরেছি, বাকিগুলো সন্ধ্যায় পেয়ে যাব। স্যার, ওরা কিভাবে মারা গেল? এক ধরনের বিষের কারণে মারা গেছে, কিন্তু কি ধরনের বিষ ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি। ওকে স্যার, আমরা সন্ধ্যায় এসে খোঁজ নেব। আমি গবেষণা কাজ চালিয়ে গেলাম। দুপুরে লাঞ্চ করে কিছু বিশ্রাম নিয়ে আমি আবার পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। বিকেলের দিকে রিপোর্ট চলে এলো। আমি রিপোর্ট নিয়ে সিআইডির অফিসে এলাম। স্যার, আপনি এখানে? আমি বাড়িতে চলে যাচ্ছিলাম, তাই ভাবলাম বাড়িতে যাওয়ার আগে রিপোর্ট দিয়ে যাই। স্যার, রিপোর্টে কি এসেছে? সাপের বিষ ইনজেকশন পুশ করে ওদেরকে মারা হয়েছে। আরো কিছু কি জানতে পেরেছেন? খোপরা সাপের বিষ ব্যবহার করা হয়েছে। একটা আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, তবে কোনো আসামির সাথে ম্যাচিং হয়নি। আমি আরও কিছু কথা বলে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে টিভি দেখতে শুরু করলাম। ভাইয়া, আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। আচ্ছা, যাব। এখন বলো আমাকে কোথায় যেতে হবে? ভাবিদের বাড়িতে যেতে হবে। আমাদের সবাইকে রাতে খাওয়ার জন্য দাওয়াত রেখেছে। উফ, এত জ্বালা ভালো লাগে না। আমি আর নিশি ফারিয়াদের বাড়িতে এলাম। এসে দেখি আব্বু আম্মু বসে আছে। আপু, দুলাভাই চলে এসেছে। আপু, দুলাভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। হায় হায়, এইসব কি বলছো? এই যে নিশিকে তোমার দুলা ভাই? আপনি আমার দুলাভাই। আপু বলেছে আমি যেন আপনাকে দুলাভাই বলেই ডাকি। উফ, আমি পাগল হয়ে যাব। বাড়িতে অফিসে ফারিয়া আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি সোফায় বসলাম। ফারিয়া আমার জন্য শরবত নিয়ে এলো। শরবতের গ্লাসটা তাড়াতাড়ি খালি করে দাও। আমি বিরক্ত হয়ে বললাম, রেগে রেগে খেয়ে গ্লাস দিলাম। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, সারাদিন অনেক কষ্ট হয়েছে। একটা বাড়িতে দুটা লাশ পাওয়া গেছে, এই নিয়ে সারাদিন কেটে গেছে। আমি আর ফারিয়ার আব্বু এখানে একটা ব্যবসা করব ঠিক করছি। এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি তোমাদেরকে না বলবো না। কি ব্যবসা করবে শুনি? আমাদের এলাকা থেকে সবজি চাষিদের কাছ থেকে নিয়ে এসে এখানে বিক্রি করব। আমি একটা দোকান দেখছি আর করার জন্য। আমরা গ্রামের মানুষ, বাড়িতে কি বসে থাকতে ভালো লাগে? ঠিক আছে। কিছুক্ষণ পর ফারিয়া আমাদেরকে টেবিলে বসতে দিল।
ফারিয়া আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। ফারিয়া, জামাইকে বেশি বেশি খাবার দে। তোমার জামাইকে আজকে অনেক কিছু খাইয়ে ছাড়বো। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিচ্ছু বলতে পারছি না আব্বুর ভয়ে। না আন্টি, আমি বেশি খেতে পারবো না। তা বললে আমি কিছুতেই শুনছি না। আজ তোমাকে সবকিছু খেয়ে উঠতে হবে, না হলে আমি তোমাকে কিছুতেই ছাড়ছি না। ভাইয়া খেয়ে নে, এত আদর করে খাওয়াচ্ছে, খেয়ে নে। আমি চুপচাপ খেয়ে উঠে সোফায় এসে বসলাম। আম্মু, আমি বাড়িতে যাচ্ছি, তোমরা পরে আসো। এখন বাড়িতে যাওয়া যাবে না, পরে বাড়িতে যাবে। আমার কিছু কাজ আছে। আমি ফারিয়াদের বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এলাম। পরের দিন ল্যাবে এসে কাজ করতে শুরু করলাম। কি করো? এটা অফিস, আমার বাড়ি না যে তুমি করে বলবে। সরি স্যার, আর হবে না। আমি আপনাকে সাহায্য করতে পারি? রোগীর অবস্থা কেমন তাপমাত্রা পরিমাপ করে আমার কাছে নিয়ে আসো। জি আচ্ছা। ফারিয়া তাপমাত্রা চেক করে আমার কাছে এলো। আমি হিসাব করে দেখলাম ফারিয়া এদের মৃত্যু হয়েছে ভোর 4টা থেকে 5টার মধ্যে। তুমি এসিপি কে ফোন করে জানিয়ে দাও। জি স্যার। দুপুরে লাঞ্চ করে এসিপির সাথে দেখা করতে এলাম। এসিপি আমাকে একটা ছবি দেখালো। ছবি দেখে চোখ আমার কপালে উঠলো। স্যার, ছবির এই লোকটি ভিকটিমদের সাথে দেখা করে এসেছিল, রাত 10টায় আবার চলে যায়। ও আচ্ছা, আপনারা এই ব্যক্তির খোঁজ পেয়েছেন? না স্যার, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা লোকজন লাগিয়ে দিয়েছি। আমি এই ব্যক্তিকে ভালোভাবে চিনি, তবে প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে আমাদের সন্দেহ আছে তার উপর। আমাদেরকে তার বাড়ি থেকে প্রমাণ খুঁজতে হবে। স্যার, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে, তাড়াতাড়ি একটা হেলিকপ্টারের ব্যবস্থা করেন। ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ঠিক আছে। আমি ফারিয়াকে ফোন করে ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছোটখাটো যন্ত্রপাতি নিয়ে আসতে বললাম। স্যার, হেলিকপ্টার রেডি। ঠিক আছে, চলুন। আমরা সবাই এয়ারপোর্টে এসে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে চলে এলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের গ্রামে চলে এলাম। এরপর হেলিকপ্টার থেকে নেমে পড়লাম। স্যার, এখন আমরা কোথায় যাব? আমার সাথে সবাই আসেন, আজ বোঝাবো কত ধানে কত চাল। এই ব্যক্তি আর কেউ না, রিয়ার ভাই বজলু। স্যার, এইদিকে রিয়াদের বাড়ি। আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, এই গ্রামের নাম কি? এটা আমার গ্রাম। এটা বুঝতে পারছো কোন গ্রাম? জি স্যার। আমরা হাঁটতে হাঁটতে 6 জন রিয়াদের বাড়িতে চলে এলাম। আমি এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খুলল। তুমি এখানে কি করো? তোমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও। খবরদার ভিতরে আসার চেষ্টা করবে না, তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি সিআইডির ডাক্তারকে হুমকি দেওয়া? ঠাস ঠাস করে চড় মারলো। থাক, অনেক হয়ে গেছে। এখন তোমার ভাইকে ডেকে দাও। রিয়াকে ঠেলে ভিতরে এলাম। কি হচ্ছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। আপনি কে? আমি বাড়ির ছেলের বউ। আপনারা এখানে কি করছেন? আপনার স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি 2টা খুনের জন্য। ডাকুন আপনার স্বামীকে। আমার স্বামী বাড়িতে নেই। সাগর, আমার ভাই কিছু করেনি। আমরা কি বলছি? তোমার ভাই খুন করেছে? আমরা শুধু জিজ্ঞাসা করতে এসেছি। তোমার আব্বুকে ডেকে দাও। আব্বু বাড়িতে নেই, কিছুক্ষণ আগে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। রনি, কবির আর মারিয়া, তোমরা বাড়িতে তল্লাশি নাও, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। আমার ভাই কিছু করেনি, তাহলে কেন বাড়িতে তল্লাশি করবেন? রিয়া, তুই একটাও কথা বলবি না, না হলে আমাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু তোর ব্যবস্থা নেওয়া হবে। ফারিয়া, তুমি আঙ্গুলের ছাপ সংরক্ষণ করো। সবাই তল্লাশি চালিয়ে গেল, কিন্তু কোথায় কিছু পাওয়া গেল না। আপনারা এই ছবি দুটি ভালো করে দেখেন, এদেরকে চিনতে পারছেন? জি না, আমি কোনোদিন এদেরকে দেখিনি। আমিও। তাহলে আমরা চলি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমরা রিয়াদের বাড়ি থেকে বের হয়ে এলাম। স্যার, জিজ্ঞাসাবাদ না করে কিছুতেই আমাদের ফিরে যাওয়া উচিত না। ঠিক আছে, সবাই আমার বাড়িতে চলুন। আজ রাত থেকে আমরা আগামীকাল চলে যাব। তাহলে তো অনেক ভালো হয়। আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পৌঁছালাম, কিন্তু সমস্যা হচ্ছে তারা চাবি নেই। কবির, দেখো তো তালা ভাঙার জন্য কিছু পাও নাকি? ওকে স্যার। কবির কিছু একটা দিয়ে তালা ভেঙে ফেললো। বাড়ির ভিতর ঢুকে লাইট অন করে দিলাম। ফারিয়া, তুমি সবাইকে চা বানিয়ে দাও, রান্নাঘরে সবকিছু রাখা আছে। আমাকে বলতে হবে না, এই বাড়িতে সবকিছুই আমার জানা আছে। চলুন ম্যাম, আপনাকে আমি সাহায্য করছি। আমি বাড়িতে ফোন করে বলে দিলাম আমরা গ্রামের বাড়িতে এসেছি। আমি চা খেয়ে বাজারে এলাম। স্যার, ম্যাম আর মারিয়াকে বাড়িতে রেখে এসেছি, কোনো সমস্যা হবে না তো? না ফারিয়া,
আছে, কোনো সমস্যা হবে না। তবুও আমাদেরকে তাড়াতাড়ি বাজার করে বাড়িতে যেতে হবে। পাইলটকে ফোন দিয়ে বাজারে আসতে বলছি। আচ্ছা, বাজার করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এলাম। ফারিয়া আর মারিয়া রান্না করতে শুরু করলো। আমরা সবাই আড্ডা দিতে শুরু করলাম। হঠাৎ টিনের চালে কে বা কারা যেন ঢিল ছুটতে শুরু করলো। স্যার, এইসব কি হচ্ছে? ঢিল ছুটছে কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এমন তো কখনো হয়নি। আমাদেরকে এখনই বাইরে গিয়ে দেখতে হবে। আমরা সবাই বাইরে এসে দেখি কয়জন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না হঠাৎ ঢিল ছুটছে কারা। না স্যার, কাউকে ধরতে পারলাম না। অন্ধকারে সবাই পালিয়ে গেল। আমরা ভেতরে এসে বসলাম। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া সেরে সবাইকে রুম দেখিয়ে দিলাম। ফারিয়া, তুমি তোমার ম্যামের সাথে থাকো, তোমার রাতের অন্ধকারে ভয় নাই। কি আমি ভয় পাই? আমি মজা করে বললাম, রাতে জানালা বন্ধ করে রাখবে। বলা তো যায় না যারা ঢিল ছুঁড়ে মারছিল তারা কিছু করে দেয় যদি। ওকে স্যার। আমি রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে আবার রিয়াদের বাড়িতে এলাম। আজ আবার আপনারা এসেছেন? এখনো জিজ্ঞাসাবাদ করতে বাকি আছে। আপনার ভাইকে ডেকে দেন। জি দিচ্ছি। রিয়া তার ভাইকে ডেকে নিয়ে এলো। তার আব্বু আমাদের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনি এ ছবির দুইজনকে চিনতে পারছেন? মানে এটা আমার বিজনেস পার্টনার আর তার বউ। এদের এই অবস্থা হলো কি করে? এদেরকে সাপের বিষ ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। এখন বলেন, আপনি রাতে কি জন্য গিয়েছিলেন? তা সাইন নেওয়ার জন্য, আমাদের অফিসের নিয়োগের ব্যাপারে। আপনি কাউকে সন্দেহ করেন? এমন কে করতে পারে? শফিক খুব ভালো মানুষ ছিল, তার কোনো শত্রু থাকতে পারে জানতাম না। আপনাকে দরকার হলে আমরা ডেকে নিব, কোথাও যাবেন না। ফারিয়া, ওনার আঙুলের ছাপ নিয়ে নাও। আমার ছেলে নির্দোষ, তার আঙ্গুলের ছাপ নিবেন? সাগর, তুমি কিন্তু তোমার ঝামেলাকে নিজেই টেনে আনছো। আপনি যা মনে করেন যেটা আমার কিছু না। আমি আমার কাজ করছি। আঙুলের ছাপ নিয়ে আবার হেলিকপ্টার করে ঢাকায় চলে এলাম। স্যার, আঙুলের ছাপ মিসিং হয়েছে একটা সন্ত্রাসীর। খুবই ভালো কাজ। এসিপিকে বলেন আসেন। আমি আমার মতো করে গবেষণা করতে শুরু করলাম। বিকেলের দিকে বাড়িতে এলাম। তুই এইসব কি করছিস? নিজের শত্রুতাকে ব্যবহার করছিস কেন? কেন, কি হয়েছে? রিয়ার আব্বু আমার কাছে ফোন করে অনেক কিছু বলছে, এমনকি হুমকিও দিয়েছে। তুই নাকি ওনার ছেলেকে খুনের দায়ে ফাঁসাচ্ছিস। দেখো, আমি আমার কাজ করছি। তাদের সাথে ব্যক্তিগত শত্রুতা। 2টা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলাম মাত্র। তবু এমন কিছু করিস না। আমাকে কাজ করতে দাও। সে যদি অপরাধ করে শাস্তি পাবে, যদি অপরাধ না করে শাস্তি পাবে না। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। ভাইয়া, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। আমি অনেক ক্লান্ত, আমি এখন বাইরে যেতে পারবো না। চল না ভাইয়া। আমাকে বিরক্ত করিস না। আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, বাড়িতে এসে পিৎজা দিয়ে যাবে। তাহলে 6টা পিৎজা অর্ডার দে। আমরা তো 4 জন বাকি, 2টা পিৎজা কি হবে? না, এত পিৎজা খাওয়া যাবে না। আরে ভাবি আর নিধির জন্য। আমি ভাবিকে ফোন করছি তাহলে। নিশি, আমার কথা শোন। কে শোনে কার কথা? নিশি চলে গেল। আমি বাধ্য হয়ে পিৎজা অর্ডার করলাম। কিছু পর ফারিয়া আর নিশি এসে হাজির। বাবু কি করো? গাঁজা খাই। তুমি খাবে? রাগ করছো কেন? আমি দেখছি তুমি টিভি দেখছো। তাহলে জিজ্ঞাসা করছো কেন আমি কি করছি? তোমার কি চোখ কানা হয়ে গেছে? যাও তো, আমাকে বিরক্ত করো না। কোথায় যাব? গতকাল তোমাকে বিরক্ত করতে পারিনি, আজকে তোমার সাথে। আমার সাথে কি? বেয়াদব মেয়ে কোথাকার। চুপচাপ বসে থাকো, একটু পর পিৎজা আসবে, খেয়ে চলে যাবে। আমি আজ তোমার কাছে থাকবো, এক বিছানায়। কি? আমি উঠে থাপ্পড় দিতে যাব, তখনই কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দেখি পিৎজা চলে এসেছে। আমি বিল পরিশোধ করে দিয়ে দরজা বন্ধ করি। পিৎজা ফারিয়ার কাছে দিলাম। আমি ছাদে এসে বসে চারিদিকে রাতের দৃশ্য দেখছি। মানুষ তার গন্তব্যে ফিরছে, আবার অনেকের কাছে যাওয়ার জায়গা নেই। ফুটপাতে হয়তো শুয়ে আছে, কেউ খেতে পেরেছে, কেউ বা না খেয়ে শুয়ে পড়েছে। আমি চুপচাপ ভাবছি, তখন ফারিয়া পিৎজা নিয়ে ছাদে এলো। তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুমি ছাদে এসে কি করছো? রাতের শহরের দৃশ্য দেখছি। তুমি আমাকে বিরক্ত করতে এসেছো? তোমার জন্য পিৎজা নিয়ে এসেছি,
চলো একসাথে খাই। আমি পিৎজা নিয়ে খেতে শুরু করলাম। কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমাকে খাইয়ে দাও, আমি তোমার হাতে খেতে খুব পছন্দ করি। আমি পারবো না, পারলে নিজে খাও। আমি আমার মতো খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর ফারিয়া নিজেই খেতে শুরু করলো। অনেকক্ষণ পর ছাদ থেকে নেমে যাওয়া খাওয়া দাওয়া করে সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন ল্যাবে এসে আমার মতো কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর এসিপি এলো। স্যার, আপনি কিছু জানতে পেরেছেন? এখনো তেমন কিছু জানা যায়নি। আসামিকে ধরতে পেরেছেন? এজন্য আপনার কাছে আসা, আপনার সাহায্য করতে হবে। ঠিক আছে, আমি কিভাবে সাহায্য করব? স্যার, আমরা আপনাকে বলে দেব কিভাবে সাহায্য করতে হবে। আপনাকে ছদ্মবেশ ধরতে হবে। ওকে, আমি একটা ছদ্মবেশ ধরে নিলাম। অপারেশনের জন্য বের হলাম। আমি আর কবির একটা আস্তানায় এলাম। আপনাদের এখানে কি চাই? আমরা এখানে একটা খুনের ব্যাপারে এসেছি। কি বলতে চাস? তোদেরকে দিব নাকি গুলি করে? না না, আমরা একটু খুনের কন্ট্যাক্টে এসেছি। আপনাদের বসের দেখা করতে দেওয়া যাবে? আচ্ছা আসুন। আমরা ছেলেটির সাথে সাথে একটা গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির ভিতরে এলাম। এই বাপু, তুই কাদেরকে নিয়ে এসেছিস? এনারা একটা খুনের কন্ট্যাক্ট নিয়ে এসেছে, অনেক টাকা দিবে বলছে। কাকে খুন করাতে চান আপনারা? আমি কিন্তু খুনের জন্য 5 লাখ টাকা নিয়ে থাকি। 5 লাখ কেন? আপনাকে আমরা 20 লাখ টাকা দিব। এইদিকে সিআইডির অফিসারেরা পুরনো বাড়ি ঘিরে ধরেছে। আমাদের একটা ইশারায় অপারেশনে নামবে। তাহলে আপনাদের অনেক টাকা। ছবি দেন, কাকে খুন করতে হবে। এই নিন। আমি বুঝলু ছবি দিলাম। শিকদার ছবি দেখে ভয় চুপসে গেল। এই কাজ আমি করতে পারবো না, আপনারা অন্য কোথাও যান। কেন পারবেন না? এটা আপনাদের না জানলেও চলবে, তবে আপনাদের টাকা দিয়ে যেতে হবে। কেন টাকা দিব? টাকা না দিয়ে কিছুতেই বের হতে পারবে না। হঠাৎ একটা ছেলে এসে বলল, বস, আমাদের চারিদিক থেকে সিআইডি ঘিরে রেখেছে। এই, তোরা সত্যি করে বল, তোরা কারা? সিআইডি। আমরা পিস্তল বের করে ধরলাম। পালানোর চেষ্টা করলে গুলি করে দেব। আগে তোরা বেঁচে বের হ। তখনই কয়েকজন অফিসার ওদের হাতের পিস্তল গুলি করলো আর পিস্তল পড়ে গেল। সবাই মিলে ওদেরকে ধরলো। শিকদার, সত্যি করে বল, 7 নং সেক্টরে 2 জনকে তুই কেন খুন করেছিস? প্রমাণ ছাড়া আমরা কাউকে ধরতে আসি না। এখনো সময় আছে, সত্যি কথা বলে দে। বললাম না আমরা কিছু জানি না। অফিসারগুলো ধরে মারতে শুরু করলো। কিছুক্ষণ ধরে মারার পর তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। সত্যি করে বলো, এই কাজ তোমার কি? স্যার, আর মারবেন না, আমি ওদের খুন করেছি। আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল। কে দিয়েছিল খুনের টাকা আমি জানি না। একদিন আমার ফোনে কল এসেছিল, কাকে খুন করতে হবে সব কিছু বলেছিল। এমনকি তার সাথে আমার দেখাও হয়নি। তার ফোন নম্বর আমাদের কাছে দে। সবাইকে নিয়ে চলো, বাকি কথা রিমান্ডে নিয়ে বের করা হবে। আমরা অপারেশন শেষ করে অফিসে চলে এলাম। রাত হয়ে গেছে, আমি বাড়িতে ফিরে এলাম। আমি ভাবতে শুরু করলাম, কে হতে পারে? বজলুর ছবি দেখে শিকদারের মুখ চুপসে গেল কেন? কি ভাবছিস এমন করে? এমন কিছু না, 2টা খুনের ব্যাপারে একটু ভাবছি। তুমি কিছু বলবে? অনেক রাত হয়েছে, খেতে আয়। ঠিক আছে। আমি টেবিলে খেতে বসলাম। আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আম্মু, ভাইকে এত খেতে দিও না, বেশি খেলে মোটু হয়ে যাবে। আমি বেশি খাই না, তুই বেশি খাস। সকালের নাস্তা, কলেজের টিফিন, দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা, সন্ধ্যায় কফি আর রাতের বেলা ভাত তরকারি। তোদের ঝগড়া শুরু হয়ে গেল। তোর ভাইয়া অফিস থেকে বাড়িতে এসেছে, একটু চুপচাপ খেতে দিবি। তা না, আমি তো ভাইয়ার সাথে ঝগড়া করি, ভাইয়াও তো কম যায় না। চুপচাপ খেয়ে নে। আমি তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারিয়ার ফোন এলো। এত রাতে ফোন দিয়েছ কেন? তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। আজ সারাদিন তুমি কোথায় ছিলে? একটা অপারেশনে গিয়েছিলাম। আমাকে বিরক্ত করো না, আমি এখন ঘুমাবো। ওকে বাবু, শুভরাত্রি। আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সিআইডি সদর দপ্তরে এসে খোঁজ খবর নিতে শুরু করলাম। রনি, কিছু জানতে পেরেছো? স্যারের ফোন নাম্বার থেকে অনেক কিছু জানা গেছে। এই ফোন নাম্বার আপনাদের গ্রাম থেকে এসেছে। এটা কার ফোন নাম্বার জানতে পেরেছো? এখনো কিছু জানতে পারিনি। আমরা সিম কোম্পানির কাছে মারিয়াকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো প্রমাণ পেলে আমাকে জানাবে। আমি ল্যাবে এসে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। স্যার, 2টা লাশ তাদের আত্মীয় স্বজন নিয়ে এসেছে। তুমি তাদেরকে সাইন করিয়ে লাশ 2টা নিয়ে যাও। রাকিব ভাই,
আপনি ফারিয়ার সাথে যান। ঠিক আছে স্যার। আমি আমার মতো করে পরীক্ষা চালিয়ে যাচ্ছি। বজলুর আঙ্গুলের ছাপের সাথে ভিকটিমের বাড়ির কোনো আঙ্গুলের ছাপের মিলছে না। এটা কি করে সম্ভব? বজলু এই বাড়িতে গিয়েছিল, তাহলে তার আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে না কেন? স্যার মনে মনে কি বলছেন? বজলুর কোনো আঙ্গুলের ছাপের সাথে মিলছে না, এটি কি করে সম্ভব? আমাকে আবার খুনের জায়গায় ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আমাদেরকে এখনই যেতে হবে। আমি এসিপি স্যারকে ফোন করে বলছি আমরা খুনের জায়গা পরিদর্শন করতে চাই। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা চলে এলাম। সারা রুমে তল্লাশি করতে শুরু করলাম। আমি বেসিং এর আশেপাশে পাশে ভালো করে চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। তখন একটা ময়লা ফেলানো বাস্কেট দেখতে পেলাম। আমি এভিডেন্স খুঁজতে শুরু করলাম। আমি বাস্কেটের ভিতরে একটা হ্যান্ড গ্লাভস পেলাম। হ্যান্ড গ্লাভস দিয়ে কি কাজে ব্যবহার করা হয়েছে? ফারিয়া, তুমি এই গ্লাভসটা এভিডেন্সে বক্সে রেখে দাও তো। স্যার, এই সামান্য গ্লাভস দিয়ে কিভাবে তথ্য পাওয়া যাবে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে একটা বড় প্রমাণ হতে পারে। তুমি কিছু খুঁজে পেয়েছো? না স্যার, কিছু পাওয়া যায়নি। আমাদের এখন ল্যাবে যেতে হবে। আমরা ল্যাবে সেই গ্লাভসের ছাপ মিল করতে শুরু করলাম। অনেকক্ষণ পর গ্লাভস থেকে আঙুলের ছাপ সংরক্ষণ করে বজলুর আঙুলের ছাপের সঙ্গে ম্যাচিং করতে শুরু করলাম। স্যার, আপনি কিছু জানতে পারছেন এই গ্লাভসে কার আঙুলের ছাপ আছে? বজলু পাওয়া গেছে। এই গ্লাভস দেখছো তো, হাতে পড়লে কিছুই বুঝতে পারবে না এটা হাতের ওপর গ্লাভস আছে। বজলু এটি কি জন্য ব্যবহার করেছে বুঝতে পারছি না। খুব সাধারণ উত্তর, বজলু চাইনি কোনো প্রমাণ থাকুক, কিন্তু বজলু ভুলে গ্লাভস ফেলে দিয়ে চলে গেছে। রাকিব ভাই, আপনি এসিবিকে গিয়ে বলুন গ্লাভসের ছাপ বজলু। ওকে স্যার। আমি এক কাপ কফি অর্ডার করলাম। কিছু পর কফি দিয়ে চলে গেল। আমি খেতে খেতে কম্পিউটারে কাজ করতে শুরু করলাম। রাকিব, তুমি এখানে? স্যার আপনার কাছে পাঠালো। স্যার, ভিকটিমের বাড়ি থেকে একটা গ্লাভস পেয়েছিল, তার থেকে বজলুর আঙুলের ছাপ পাওয়া গেছে। কি? তাহলে খুনি বজলু? তাহলে দেরি না করে তাড়াতাড়ি ধরে নিয়ে আসেন এসপি স্যার। তাহলে আমি এখন আসি। আচ্ছা। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। তখনই আমি আমাদের গ্রামের নীলকে ফোন দিলাম। হ্যাঁ বলেন। রিয়ার ভাই আর তার বাপের জন্য কোনো তথ্য পাওয়া গেছে? জি স্যার, আমি একটা ভিডিও পেয়েছি রিয়ার আব্বুর, উনি কীভাবে জোর করে জমি দখল করেছে। আরও কিছু পাইনি স্যার। 2টা খুনের ব্যাপারে জানতে পারছি, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রাখছি। আমার কাছে তাড়াতাড়ি ভিডিও 2টা পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, আমার একটা চাকরির সুযোগ করে দেন, এইভাবে আর চলছে না। ঠিক আছে, সামনে সিআইডি নিয়োগ আছে, আমি আইজিকে বলে কিছু একটা ব্যবস্থা করে দেব। ধন্যবাদ স্যার। আমি ফোন কেটে দিলাম। নীল আমাদের অনেক সাহায্য করেছে, তার জন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমি ভিডিও 2টি পাওয়ার সাথে সাথে এসিপির ফোনে পাঠিয়ে দিলাম। এসিপি তখন আমার কাছে ফোন দিল। স্যার, আপনি এই ভিডিও কোথায় পেয়েছেন? নীল নামের একজন পাঠিয়ে দিয়েছে, আমি তাকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। আপনি তাড়াতাড়ি এদের ধরে নিয়ে আসেন। আমি এখনই অপারেশনের ব্যবস্থা করছি। আমি ফোনে কথা বলা শেষ করে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসেছি। তখনই ফারিয়া গাড়িতে উঠে বসলো। ভাই, গাড়ি? আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আজ আবার আমার গাড়িতে উঠে বসেছো? তুমি কি শুরু করেছো বলো তো? আমি তোমার সাথে কিছু শুরু করিনি। আমাকে বিয়ে না করলে আমি কিছুতেই ছাড়বো না। তুমি আবার আপনি থেকে তুমিতে গেছো কেন? আমি তোমাকে বিয়ে করব না। এটা তোমার অফিস না যে আমি তোমাকে আপনি করে বলবো। কাকে বিয়ে করবে দেখা যাবে। অসহ্য একটা। যাকে সহ্য হয় তার কাছে যাও। তুমি আমাকে কিছু বললে নাকি? কিছু না ভাই, এখানে গাড়ি রাখেন। এখানে গাড়ি রেখে কি হবে? আমরা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চুপ, বেশি কথা না, গাড়ি থেকে নামো বলছি। ফারিয়া আমার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালো। ভাই, আপনি গাড়ি নিয়ে বাড়িতে চলে যান, আমরা পরে আসবো। আচ্ছা ম্যাম। হায় হায়, এটা তুমি কি করলে? গাড়ি বাড়িতে পাঠিয়ে দিলে, এখন আমি কিভাবে যাব? আমরা দুইজন রাতের আধারে হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। মাঝপথে একটু থেমে 1 কাপ চা দুইজনে খাবো। ছি, 1 চা 2 জন খাবো? তুমি পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? হাতির ঝিলে নিয়ে যাচ্ছি। এই সময় খুব ভালো লাগে, প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে। দূর, আমি এর মধ্যে গিয়ে কি করব? আমার তো খেয়ে দেয়ে কাজ নাই। ফারিয়া আমাকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে গেল। ফারিয়া আমার হাত ধরে রেখেছে। হাতির ঝিলে এসে ভালোই লাগছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আমি ফুচকা খাবো।
চলো না, আমাকে ফুচকা খাইয়ে দেবে, চলো না। আমি তোমাকে খাইয়ে দিব, অসম্ভব। মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমাকে খাইয়ে দিতে হবে? আমাকে খাইয়ে দাও না। একদম জেদ করবে না। আমাকে তুমি পেয়েছো কি? আমি তোমার বয়ফ্রেন্ড না যে তোমাকে খাইয়ে দিব? তুমি আমার হবু বর, তুমি খাইয়ে দিবে না তা কে খাইয়ে দিবে? আমি বাধ্য হয়ে ফারিয়াকে খাইয়ে দিচ্ছি। ফুচকা খাওয়া শেষ করে বিল পরিশোধ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ ফারিয়া দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও না। আমি পারবো না, আমি একটা রিক্সা রাখছি, বাকি পথ রিক্সায় যাব। না না, হবে না, আমাকে কোলে নিতেই হবে। আমি কিছুতেই রিক্সায় উঠবো না, আমাকে কোলে নাও না। আমি পারবো না। আমি হাঁটতে শুরু করলাম। কিছু দূর এসে পিছনে তাকিয়ে দেখি ফারিয়া সেখানেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ফারিয়ার কাছে এসে রাগে রাগে ফারিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। রাতের রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিক। বাবু, তোমার কষ্ট হচ্ছে না তো? আমার পায়ে ব্যথা না পেলে আমি হাঁটতে হাঁটতেই যেতাম। আমি বুঝি এইসব তোমার ঢং। রাস্তার লোকজন কি ভাববে তাকিয়ে আছে, দেখেছো? তাতে আমার কি? কেউ যদি ছবি তুলে ভাইরাল করে, বুঝতে পারছো কি হবে? হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এলাম। চলো এবার চাটা খেয়ে আমার স্বপ্ন পূরণ করি। তোমার স্বপ্ন আর আমার সাজা। দুইজন বসে চা খেয়ে বাড়িতে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি, তখন খবরের কাগজে চোখে পড়ল একটা ছবি। দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। হায় হায়, এখন আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। কোন শালার সাংবাদিক আমার আর ফারিয়ার ছবি ছেপেছে? আমি ফারিয়াকে কোলে তুলে নিয়ে রাস্তায় হাঁটছি। হঠাৎ সিআইডির প্রধান আমাকে ফোন দিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।